This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। তন্নিষ্ঠার সঙ্গে রয়েছি আমি শুভজিৎ। রোল অবজারভার সি মুরুগানের ওপর হামলায় কড়া কমিশন। রোল অবজারভার সি মুরুগানের ওপর হামলায় কড়া কমিশন। 72 ঘন্টার মধ্যে ডিজিপি রাজীব কুমারের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করা হয়েছে। মঙ্গলবার বিকেল 5টার মধ্যে রিপোর্ট জমার নির্দেশ। কমিশনের নয়া নির্দেশ এরপর যখনই কোনো ইলেকটোরাল রোল অবজারভার বা বিশেষ ইলেকটোরাল রোল অবজারভার পরিদর্শনে যাবেন তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে পুলিশকে। ডিটেল নেব সুমনের কাছ থেকে। সুমন, একেবারে দেখো শুভজিৎ, আমরা দেখছি কমিশনের সঙ্গে একটা টানাপোড়েন স্টেটের বারবারই দেখা যাচ্ছে। সেখানে একজন রোল অবজারভার তিনি গিয়ে বিক্ষোভের মুখে পড়ছেন, হামলার শিকার হচ্ছেন। সেই জায়গায় কিন্তু ডিজিপিকে কড়া ভাষায় কিন্তু শোকজ করা হয়েছে, তার কাছে অ্যাকশন রিপোর্ট তলব করা হয়েছে, অ্যাকশন টেকেন রিপোর্ট, এবং বলা হয়েছে মঙ্গলবার বিকেলের মধ্যে এই রিপোর্ট তাকে ফাইল করতে হবে। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে যে রোল অবজারভাররা বা ইলেকটোরাল অবজারভাররা তারা কখনো কোনো জায়গায় যখন পরিদর্শনে যাচ্ছেন তখন কিন্তু নিরাপত্তার অভাব থেকে যাচ্ছে, খামতি থেকে যাচ্ছে নিরাপত্তায়। সেই জায়গায় এর পরবর্তীকালে যখন কোনো রোল অবজারভার বা কোনো অবজারভার যাবেন কোথাও পরিদর্শনে যাতে এসআইআর সুষ্ঠুভাবে হয়, সেখানে কিন্তু কোনো নিরাপত্তার খামতি রাখা যাবে না, এটাও কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছে। পর্যাপ্ত পুলিশ প্রোটেকশন দিতে হবে এবং এই ধরনের ঘটনা যাতে এড়ানো যায় তা নিশ্চিত করতে হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। সঙ্গে থাকো। আগে আরিজ আফতাব ছিলেন তাই কোনো ভরসা ছিল না, এখন কিছুটা হলেও ভরসা এসেছে। কমিশনের ভূমিকা নিয়ে এই মন্তব্য শুভেন্দু অধিকারী। শুনুন। বিগত দিনে আমাদের ভরসা ছিল না, আরিজ আফতাব ছিল, আমাদের এখন কিছুটা হলেও ভরসা এসেছে। এসআইআর এ ইলেকশন কমিশন যেভাবে দৃঢ়চেতা ভূমিকা নিচ্ছে, নির্বাচনে যদি এইরকম ভূমিকা নেন, পশ্চিমবাংলার হিন্দুরা অন্তত নির্ভয়ে ভোট দিতে পারে। শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম। তার বক্তব্য, আগে আরিজ আফতাব ছিলেন তাই কোনো ভরসা ছিল না, এখন কিছুটা হলেও ভরসা এসেছে, এবং কমিশনের ভূমিকা নিয়ে এই মন্তব্য করতে দেখা গেল আজ শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী তার বক্তব্য, আগে আরিজ আফতাব ছিলেন তাই কোনো ভরসা ছিল না, এখন কিছুটা হলেও ভরসা এসেছে। কমিশনের ভূমিকা নিয়ে এই মন্তব্য শুভেন্দু অধিকারী। তার বক্তব্য আরো একবার শোনাবো আপনাদের। বিগত দিনে আমাদের ভরসা ছিল না, আরিজ আফতাব ছিল, আমাদের এখন কিছুটা হলেও ভরসা এসেছে। এসআইআর এ ইলেকশন কমিশন যেভাবে দৃঢ়চেতা ভূমিকা নিচ্ছে, নির্বাচনে যদি এইরকম ভূমিকা নেন, পশ্চিমবাংলার হিন্দুরা অন্তত নির্ভয়ে ভোট দিতে পারে। এসআইআর প্রক্রিয়া চলছে, এসআইআর এর শুনানি চলছে এখন, এবং তার মধ্যেই শুভেন্দু অধিকারীর এই মন্তব্য যে আগে আরিজ আফতাব ছিলেন তাই কোনো ভরসা ছিল না, কিন্তু এখন কিছুটা হলেও ভরসা এসেছে। কমিশনের ভূমিকা নিয়ে মন্তব্য শুভেন্দু অধিকারী। শোনাচ্ছিলাম আপনাদেরকে বক্তব্য, এখন কিছুটা হলেও ভরসার কথা বলছেন শুভেন্দু অধিকারী। এই এসআইআর প্রক্রিয়া যেভাবে চলছে সেই প্রক্রিয়ায় তার ভূমিকা নিয়ে বক্তব্য রাখলেন শুভেন্দু অধিকারী। তিনি বললেন যে আগে আরিজ আফতাব যতদিন ছিলেন ততদিন তার কোনো সেরকম ভরসা ছিল না, কিন্তু এখন কিছুটা হলেও ভরসা এসেছে, এমনটাই বক্তব্য তার। তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবাংশু বাবু, আগে আরিজ আফতাব ছিলেন তাই কোনো ভরসা ছিল না, এখন কিছুটা হলেও ভরসা এসেছে। কমিশনের ভূমিকা নিয়ে এমনটাই বলতে শোনা গেল বিরোধী দলনেতাকে। আপনাদের কি মন্তব্য? দেবাংশু শোনা যাচ্ছে? দেবাংশু শোনা যাচ্ছে? বেশ, আমরা দেবাংশুর সঙ্গে কথা বলার চেষ্টা করছি। তবে এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি যে বক্তব্য সামনে এসেছে তাতে শুভেন্দু অধিকারী তিনি কমিশনের ভূমিকা নিয়ে বলছেন যে এখন কিছুটা হলেও ভরসা এসেছে। এসআইআর প্রক্রিয়া অনগোয়িং, এবং তার মধ্যে শুভেন্দু অধিকারীর মন্তব্য যে আগে আরিজ আফতাব ছিলেন তাই কোনো ভরসা ছিল না, এখন কিছুটা হলেও ভরসা এসেছে। কমিশনের ভূমিকা নিয়ে মন্তব্য শুভেন্দু অধিকারী। আপনাদের শোনাচ্ছিলাম তার বক্তব্য। তিনি বললেন এসআইআর এর এই প্রক্রিয়ার মধ্যে, এই প্রসেসের মধ্যে এখন কমিশনের ভূমিকায় তার মন্তব্য যে তার ভরসা এসেছে, আগে আরিজ আফতাব থাকায় কোনো ভরসা ছিল না। দেবাংশুর সঙ্গে আরো একবার কথা বলবো। দেবাংশু, আগে আরিজ আফতাব ছিলেন তাই কোনো ভরসা ছিল না, এখন কিছুটা হলেও ভরসা এসেছে কমিশনের উপর, এমনটা বলতে শোনা যাচ্ছে বিরোধী দলনেতাকে। আপনার মন্তব্য?
দেখুন, ওনার ভরসার ওপরে তো সেভাবে কিছু যায় আসে না। মুশকিলটা হচ্ছে এসআইআর প্রসেসের শুরু থেকেই বিজেপি বিহারে এসআইআর করেছিল, আসামে এনআরসি করেছিল। বিজেপির সেখানে সরকার ছিল, বিজেপি ওটা ভুলে গেছে যে বাংলায় ওদের সরকারটা নেই, তাই ওই রাজ্যগুলোতে বিরোধী দলের ভোটারদের বাদ দিতে পেরেছে। এখানে সেভাবে চাইলেও ইচ্ছা করে তৃণমূলের ভোটারদের বাদ দিতে পারবে না। কিছু জায়গায় চেষ্টা করা হয়নি, তা চিহ্নিতকরণ করে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চিহ্নিতকরণ করে, কারা কারা তৃণমূলকে ভোট দেয় অ্যানালিসিস করে সেগুলো বাদ দেওয়ার একটা চক্রান্ত হয়েছিল। এখন শুভেন্দু বাবুরা দেখতে পাচ্ছেন তারা যারা তাদেরকে ভোট দিয়ে বনগাঁ, রানাঘাট সহ একের পর এক লোকসভা জেতালো, বিধানসভা জেতালো, সেই মতুয়াদের যে রাজবংশীরা তাদের উত্তরবঙ্গ জেতালো, তাদের নাম বাদ পড়ে গেছে। তো বিজেপি তো তাদের সঙ্গে গদ্দারি করে ফেলেছে। এখন এই নিয়ে ছিলেন বা উনি আসুন, আলটিমেটলি বিষয়টা হচ্ছে যে জিনিসই বিজেপি করতে গেছে বিজেপিকে ব্যাকফায়ার করেছে। ফলে শুভেন্দু বাবুরা প্রথম থেকে এই জন্য নার্ভাস ব্রেকডাউন হয়েছে। আজকে এখন হচ্ছে ওই খড়কুটোর ধরে বাঁচার মতো ব্যাপার আর কি, ওই ঢুকতে তিনকে সাহারা। তাই ভাবছেন নতুন লোক এসছে তাই নতুন কিছু হবে। আলটিমেটলি বিজেপির যা কপাল। বেশ বেশ বোঝা যাচ্ছে, আপনার বক্তব্য স্পষ্ট, অনেক ধন্যবাদ। ভোটার তালিকায় গরমিল, 5 জনের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ। কমিশনের নির্দেশে ফাঁপড়ে রাজ্য। একদিকে কমিশনের নির্দেশ রয়েছে, অন্যদিকে ডাব্লিউবিসিএস সংগঠনের দাবিও রয়েছে। এই জোড়া ফলায় রাজ্যের কি অবস্থা, সুমনের কাছ থেকে জানবো। সুমন, রাজ্যের কি অবস্থা? দেখো, রাজ্যটা চিড়ে চপটা অবস্থায় রয়েছে। তার কারণ একদিকে ডাব্লিউবিসিএস সংগঠনগুলো তারা এই এফআইআর এর বিরোধিতা করে যাচ্ছে, অন্যদিকে স্টেটের কাছে কিন্তু ডিরেক্ট অর্ডার আছে যে এফআইআর করতে হবে। তার কারণ ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে গরমিল ধরা পড়েছে এবং সেই গরমিলটা ইচ্ছাকৃত কিনা তা খুঁজে বার করার জন্য তদন্ত প্রয়োজন। সেই জায়গায় দাঁড়িয়ে স্টেট কিন্তু এখনো এফআইআর করেনি, তার কারণ ডাব্লিউবিসিএস সংগঠন তারা লাগাতার স্টেটের উপর চাপ দিয়ে যাচ্ছে। তোমার ইতিমধ্যেই মনে থাকবে এর আগে দিল্লিতে সদ্য প্রাক্তন মুখ্য সচিব তাকে তলব করা হয়েছিল, সেটা নিয়েও কিন্তু রাজ্য সরকার পাল্টা কমিশনের উপর চাপ বৃদ্ধির চেষ্টা করেছিল। সেই একই অবস্থা এখনো বিরাজমান। এখনো কিন্তু এফআইআর তো হয়নি, বরং যাদের সাসপেন্ড করা হয়েছিল তাদের সাসপেনশন পর্যন্ত প্রত্যাহার করে নিয়েছে স্টেট। ধন্যবাদ। এই এফআইআর নির্দেশ নিয়ে এর আগে মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছিলেন একবার শোনাই। সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে। আমার 2 জন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে কিনা, তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না। আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবেন। জয়নগরে এসআইআর শুনানি কেন্দ্র থেকে ফিরেই মৃত্যু বৃদ্ধের। খসড়া তালিকায় নাম না দেখে অসুস্থ হয়ে পড়েন জয়নগরের গড়দেওয়ানি পঞ্চায়েতের বাসিন্দা নাজিতুল মোল্লা। হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শুনানিতে ডাক পাওয়ায় আজ নাকে অক্সিজেন নল নিয়েই তিনি শুনানি কেন্দ্রে আসেন এবং শুনানি শেষে জয়নগর হাসপাতালে ফিরেই তার মৃত্যু হয়। যাতায়াতের ধকলে অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধ, এমনটাই দাবি পরিবারের। একটু আতঙ্কিত ছিল, আমাদেরকে বারবার ডেকে বলতো যে কি হবে, আমার নাম নেই, তোদের কি হবে বা আমার কি হবে, আমাদের নাম নেই, নাম কেটে গিয়েছে, কিভাবে কারা কেটে দিয়েছে, এই সমস্ত জিনিস সবসময় নিয়ে আমাদের সাথে কথা বলতো। আমরা বলতে এখন হিয়ারিং হবে, এবার এই করতে করতে একদিন অসুস্থ হয়ে গেল, হাসপাতালে নিয়ে গেছি ডায়মন্ড থেকে ওরা একদিন রেখে ওরা বললো এখানে আমাদের দ্বারা সম্ভব নয়, বলে আমরা ওখান থেকে নিয়ে আবার চিত্তরঞ্জনে চলে যাই। চিত্তরঞ্জন থেকে ওখানে এবার ওই অবস্থা চিকিৎসা হচ্ছে। এবার এদিকে হিয়ারিংয়ের নোটিশ ডেট পড়েছে, ডেটে আসতে হবে, কাগজপাতি জোগাড় করার জন্য ওনাকে কয়েকদিন আগে নিয়ে আসা হয়েছে। উনি না হলে তো অনেক ডকুমেন্টস আছে, তৈরি করা যাবে না। তো সেইভাবে ওরা আমরা ছুটি নিতে চেয়েছি, ওরা ছুটি দিতে চায়নি, বলছি এই পেশেন্ট কোনোভাবে এখান থেকে ছাড়া যাবে না। আমরা বারবার রিকোয়েস্ট করে যে এই পরিস্থিতি না নিয়ে গেলে হবে না। ওনারা বললো ঠিক আছে নিয়ে যাবে, এটাও না দাবি সই দিয়ে নিয়ে যেতে হবে। অভিজ্ঞান আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, অভিজ্ঞানের সঙ্গে কথা বলবো এই বিষয়টা নিয়ে। অভিজ্ঞান, একজন হাসপাতালে ভর্তি চিকিৎসা যা চলছে, একজন রোগী, তাকে কেন ওই শুনানি দিতে যেতে হবে? বিএলও সে কি করছিল? এই সমস্ত বিষয়গুলো কেন নজরে আসছে না কমিশনের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও?
একদম, যেখানে সুনির্দিষ্টভাবে কমিশনের গাইডলাইন রয়েছে যে এক হচ্ছে বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে বাড়িতে গিয়ে ইলেকশন কমিশন সেখানে শুনানি কাজ করবে, আর দ্বিতীয় অসুস্থ মানুষকে তার বাড়িতে গিয়ে বা নার্সিংহোমে সেখানে গিয়ে কমিশন তার শুনানি কাজ করবে। সেক্ষেত্রে যে ব্যক্তি অসুস্থতার সঙ্গে জনিত কারণে তাকে কলকাতার হাসপাতালে তাকে ভর্তি করতে হচ্ছে, যিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন, তাকে আবার সেখানে পরিবারের লোকজন সেখানে জোর করে তাদেরকে ঝুঁকি নিয়ে তাকে ছুটি করিয়ে নিয়ে এসে কমিশনে তাদেরকে রীতিমতো অক্সিজেনের নল লাগানো অবস্থা তাকে নিয়ে আসা হয়েছে। আবার তাকে সেখান থেকে কমিশনের শুনানি পর্ব মেটার পর কলকাতা নিয়ে যাওয়া হয়েছে। ফলে এখানে কমিশনের যারা দায়িত্বে রয়েছেন, সেটা ব্লকের হোক, এআরও হোক, এইআর হোক, বিএল হোক, তারা কিন্তু তার দায়িত্ব ঠিকমতো পালন করেনি, যে কারণেই কিন্তু যে ঘটনা ঘটে গিয়েছে। এবং পরিবারের লোকজন অভিযোগ করছে যে কমিশনের শুনানি। অভিজ্ঞান পরিবারের লোকজন তারা কি বলছেন, কি অভিযোগ করছেন, আমরা একবার শোনাই বল। 2002 সালে নাম নিয়ে শুনে সেখানে উনি খুব চিন্তা করতো, চিন্তা তো হয়ে এবার শরীরটা অসুস্থ হয়ে গেছে, হাসপাতালে নিয়ে গেছি, সেখানে নিয়ে আবার ফের ছুটি করে বাড়ি এনে আবার ফের হেয়ারিং করে ফের ওই হাসপাতালে নিয়ে গেছি, নিয়ে ভর্তি হয়নি, নিয়ে আর ইমার্জেন্সি ঘরে ঢুকে সবে ডাক্তাররা দেখছে, সেই সময় মারা। আর এই বৃদ্ধের মৃত্যু নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। শুভেন্দু অধিকারী তার বক্তব্য এসেছে আমাদের কাছে, শোনাবো। আমি এতে কোনো টিপ্পণি করব না। ওটা এসআইআর প্রসেসের মধ্যে কোনো কারণে কেউ মারা যাবেন না এরকম তো হতে পারে না। জন্ম মৃত্যু তো একটা সার্কেল, প্রতিদিনই ঘটে, প্রতি ঘন্টাতেই ঘটে। অর্থাৎ সব জায়গায় রাজনীতি খোঁজার কোনো দরকার নেই। শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনারা শুনলেন, কিন্তু হাসপাতাল থেকে কেন একজন অসুস্থ রোগীকে শুনানি কেন্দ্রে যেতে হবে সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি ঠিক ঘটনা কি ঘটেছিল। জয়নগরে এসআইআর শুনানি কেন্দ্র থেকে ফিরেই মৃত্যু হয় এই বৃদ্ধের। খসড়া তালিকায় নাম না দেখেই অসুস্থ হয়ে পড়েন জয়নগরের গড়দেওয়ানি পঞ্চায়েতের বাসিন্দা নাজিতুল মোল্লা। হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শুনানিতে ডাক পাওয়ায় আজ নাকে অক্সিজেনের নল গুঁজেই শুনানি কেন্দ্রে আসেন সেই বৃদ্ধ। শুনানি শেষে জয়নগর হাসপাতালে ফিরেই তার মৃত্যু হয়। যাতায়াতের ধকলে অসুস্থ হয়ে পড়েন এই বৃদ্ধ, এমনটাই দাবি পরিবারের। এখন প্রশ্ন হচ্ছে যে কেন তাকে শুনানি কেন্দ্রে যেতে হবে, কারণ স্পষ্ট গাইডলাইন রয়েছে, স্পষ্ট নির্দেশিকা রয়েছে কমিশনের তরফ থেকে যে অসুস্থ বৃদ্ধ 85 বছরের ওপরে যাদের বয়স তাদেরকে যাওয়ার কথা নয়, তাদের যাওয়ার কথা নয় শুনানি কেন্দ্রে, তাদের বাড়িতেই শুনানি হওয়ার কথা। সেক্ষেত্রে এরকম ভাবে কেন তাকে হাসপাতাল থেকে নিয়ে যেতে হলো, তাকে কেন যেতে হলো, এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। এই মুহূর্তে তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, এসআইআর শুনানি কেন্দ্র থেকে ফিরেই এই মৃত্যু হয়েছে বৃদ্ধের। খসড়া তালিকায় নাম না দেখে অসুস্থ হয়ে পড়েন এই জয়নগরের গড়দেওয়ানি পঞ্চায়েতের বাসিন্দা, এবং তাকে হাসপাতাল থেকে কেন শুনানি কেন্দ্রে যেতে হয়, এই সমস্যাটা নিয়েই প্রশ্ন উঠছে। এবং শুভেন্দু অধিকারী তার বক্তব্য যে জন্ম মৃত্যু সবটাই তো, কোনোটাই তো কারোর হাতে নেই, এরকম একটা মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। শুনুন, অমানবিক ইলেকশন কমিশনের জন্য মৃত্যু মিছিল চলছে এবং এই সমস্ত মৃত্যুর জন্য দায়ী ইলেকশন কমিশন, এবং এফআইআর করে অ্যারেস্ট করার প্রয়োজন নির্বাচন আধিকারিককে, অর্থাৎ জ্ঞানেশ কুমারকে। সমস্ত দায় দায়িত্ব জ্ঞানেশ কুমারকে নিতে হবে। এবং জ্ঞানেশ কুমার যদি আদালতে এসে বলেন যে অমিত শাহ বলেছেন বলে আমাকে এইসব কাজ করতে হচ্ছে, তখন অমিত শাহকেও অ্যারেস্ট করতে হবে। ভারতবর্ষের নাগরিক শুধু ভোটার লিস্টে নাম তুলবে তার জন্য মৃত্যু মুখে যেতে হচ্ছে 50-60 জনকে, এটা হতে পারে না। এর একজন তো উত্তর দায়িত্ব নিতে হবে, দায়িত্ব একজনকে তো না একজনকে নিতে হবে। এতজনের মৃত্যুর সবাই গায়ে দিয়ে যাচ্ছে কেন? জ্ঞানেশ কুমার বসে বসে উপরে জ্ঞান দেবেন আর নোটিশ পাঠাবেন আর নানা রকম কাজকর্ম করবেন, কোনো পরিকল্পনা নেই, মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছে নেই, শুধু বিজেপিকে জেতাতে হবে। এটা গণতন্ত্র? এটা স্বৈরতন্ত্র চলছে। এবং এর সমস্ত দায় দায়িত্ব নিতে হবে জ্ঞানেশ কুমারকে। এবং আমি আরো একটি কথা বলছি, যখন নিচের বিএলও ভুল করছে তাদের বিরুদ্ধে এফআইআর হচ্ছে, তাহলে কেন যখন এই মৃত্যুগুলো হচ্ছে তাহলে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে কেন হবে না? এটাই আমার প্রশ্ন। এবং এখানে জ্ঞানেশ কুমারকে উত্তরদায়িত্ব। বক্তব্য স্পষ্ট, ধন্যবাদ। তারকেশ্বরের দিকে নজর রাখবো। তারকেশ্বর বিডিও অফিসে এসআইআর এর শুনানি হাজিরা দিতে এসে মাথা ফাটলো বৃদ্ধর। তারকেশ্বর পুরসভা 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভরতচন্দ্র সামন্ত ও তার স্ত্রী চিত্রলেখা সামন্তকে শুনানির নোটিশ পাঠায় কমিশন। তারপরে ঠিক কি ঘটেছিল
সনদ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী সনদ। না, সনদের সঙ্গে আমরা যোগাযোগ করব। তারকেশ্বর বিডি অফিসে এসআইআর এর শুনানিতে হাজিরা দিতে এসে মাথা ফাটলো এক বৃদ্ধের। সনদ আমাদের সঙ্গে রয়েছেন। সনদ, কি ঘটেছে? দেখো শুভজিৎ, 10 নম্বর ওয়ার্ডে তারকেশ্বর পৌরসভা 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভরতচন্দ্র সামন্ত, তিনি একজন প্রাক্তন শিক্ষক ছিলেন প্রাইমারি স্কুলের। তার 2002 সালে তার নাম ছিল না, তার স্ত্রী এবং তারও নাম ছিল না, সে কারণেই তাকে শুনানির চিঠি ধরানো হয় এবং আজকে তার ডেট ছিল। সে কারণে তারা হাজির দিতে আসেন এবং টোটো করে, পরিবারে তার কেউ না থাকায় দুজনের স্বামী স্ত্রী অর্থাৎ বৃদ্ধা দুজনেই কিন্তু টোটো করে তারকেশ্বর বিডিও অফিসে আসেন। সেখানে আসার পর নামতে গিয়ে অর্থাৎ বিডিও অফিসের সামনে নামতেই কিন্তু তিনি হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যান এবং পড়ে গিয়ে তার মাথার পিছনের দিকে চোট লাগে এবং বেশ কিছুটা রক্তক্ষরণ হয়। ঘটনাস্থলে বেশ কিছু মানুষ যারা ছিলেন তারা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে সামনেই একটি চিকিৎসকের কাছে নিয়ে যান। তারপরে কিন্তু বিডিও এবং যারা পুলিশ আধিকারিক ছিলেন তারা সেখান থেকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে সেখানে ভর্তি করে এবং বৃদ্ধার মাথায় বেশ কয়েকটি সেলাই হয়েছে বলেও জানতে পারা গেছে। এ বিষয়ে বিডিও যিনি আছেন, তারকেশ্বর বিডিও সীমাচন্দ্র, তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে এই ধরনের নির্দেশিকা অর্থাৎ ধন্যবাদ। দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলতে আমি আমার কিরকম কাঁপছে, তারপর উঠে পড়ে গেল, উঠে পড়ে যে যারা ছিল ধরে তুলেছে, তার মাথাটা ফেটে গেছে। এদিকে ফের এসআইআর শুনানির লাইনে অন্তঃসত্ত্বা। তারকেশ্বরে 8 মাসের অন্তঃসত্ত্বাকে হাজিরা দিতে হলো শুনানিতে। কমিশনের নির্দেশ সত্ত্বেও কেন আসতে হলো অন্তঃসত্ত্বাকে? ফের প্রশ্নে বিএলওর ভূমিকা। কমিশনের শাস্তির হুঁশিয়ারিতেও বদলাচ্ছে না হয়রানির ছবি। যে ছবি আপনারা দেখছেন, ফের একবার যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, অন্তঃসত্ত্বা তিনি এসআইআর শুনানির লাইনে। এখন দিকে দিকে এই ধরনের ছবি সামনে আসায় প্রশ্ন একটাই যে কেন কমিশনের গাইডলাইন মানা হচ্ছে না? বিএলওদের ভূমিকা নিয়ে প্রশ্ন। গোটা রাজ্য জুড়ে শুনানি চলছে আর এক একটা জায়গা থেকে এক একটা ছবি সামনে আসছে, খবর সামনে আসছে। এসআইআর এর শুনানিতে ডাক পেলেন কামারহাটি পুরসভার কাউন্সিলর। 2002 সালের ভোটার তালিকায় নাম না থাকায় শুনানিতে ডাক পেয়েছেন কামারহাটি 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহা। শুনানিতে ডাক পাওয়ায় ক্ষুব্ধ তৃণমূল কাউন্সিলর বিমল সাহা 2000 সালে কামারহাটি পুরসভায় তৃণমূলের হয়ে ভোটে লড়েন। তারপরও কিভাবে 2002 সালের লিস্টে নাম নেই? প্রশ্ন কামারহাটি পুরসভার দুবারের কাউন্সিলর বিমল সাহার। অনন্ত আমাদের সঙ্গে রয়েছেন। অনন্ত, ওই কাউন্সিলর বলছেন মানে তিনি 2000-এও লড়াই করেছিলেন তৃণমূলের টিকিটে, তাহলে 2002-এ তার নামটা যে তখন ছিল না সেটা নিয়ে কোনো প্রশ্ন তিনি তোলেননি, এখন অভিযোগ করছেন। একদমই, যখন প্রশ্ন তোলেননি, ওদিকে তিনি দাঁড়িয়েছিলেন 2000 সালে তৃণমূলের হয়ে লড়াই করেছিলেন সিপিএম এর সাথে এবং এবারও 2015-তেও তিনি লড়াই করেছেন, সিআইসি মেম্বার ছিলেন কামারহাটি পৌরসভা তৃণমূলের হয়ে। আবার তিনি 2000 স্টিল নাও মানে এখনো স্টিল নাও তিনি কাউন্সিলর রয়েছেন। তার তখন যে 2002-তে নাম ছিল না, তখন থেকে কিন্তু তার কোনো প্রশ্ন নেই কোথা থেকে তিনি এলেন, কবে থেকে তিনি সংগঠনের সাথে আছেন, কবে এখানে বাসিন্দা। কিন্তু তিনি দোষ দিচ্ছেন কাকে? দোষ দিচ্ছেন হচ্ছে নির্বাচন কমিশনকে। কিন্তু এটা তো একটা সিস্টেম। তার যদি 2002-তে যদি নাম তার ভোটার তালিকায় নাম না থাকে, সে একজন জনপ্রতিনিধি হয়ে, তাহলে সে ভোটের জনপ্রতিনিধিত্ব করলো কি করে? সেটা নিয়েও প্রশ্ন তুলছে বিরোধী পক্ষ তারা। ধন্যবাদ অনন্ত। লিস্টে নাম নেই, অথচ আমি 2000 সালে আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কামারহাটি পৌরসভা থেকে আমি প্রার্থী ছিলাম। কিন্তু আমি এতে আতঙ্কিত হয়ে আমি আমার ফর্ম যেগুলো আছে, যা সিস্টেম নির্বাচন দপ্তরে, আমি সমস্ত কিছু ফিল আপ করে জমা দিয়েছি। কিন্তু তারপরে খসড়া তালিকায় আমার নাম বেরিয়েছিল। কিন্তু গতকাল হঠাৎ দেখতে পেলাম বিএলও আমার বাড়িতে একটা হিয়ারিংয়ের একটা ফর্ম দিয়ে গেছে, কাগজ দিয়ে গেছে এবং খসড়া তালিকায় নাম আছে। কিন্তু অথচ আবার বলছি কেন হিয়ারিংয়ে ডাকলো? বারবার নির্বাচন দপ্তর কেন বারবার এই ধরনের ভুল করছে, বা আমার
মানে বিরুদ্ধে বিভিন্নভাবে, শুধু আমার বিরুদ্ধে না, অনেকের বিরুদ্ধে চক্রান্ত করছে। আমি বুঝে উঠতে পারছি না। আমি দেখছি, আমাদের উচ্চ নেতৃত্বকে জানাচ্ছি, এবং এর জন্য যতদূর যেতে হয় আমি কিন্তু যাব। নদিয়ার মাঝদিয়ায় প্রাক্তন পঞ্চায়েত প্রধান ও 5 বারের পঞ্চায়েত সদস্যকে এসআইআর এর শুনানির নোটিশ। সিপিএম করায় তাকে হেরস্তা করা হচ্ছে, অভিযোগ ওই অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের। এই নিয়ে শুরু রাজনৈতিক চাপানোতর। সম্প্রতি শুনানির জন্য নোটিশ পেয়েছেন মাঝদিয়ার 78 বছরের সিপিএম নেতা নারায়ণ চন্দ্র ঘোষ। বিএলওকে নিয়ে তৃণমূলই চক্রান্ত করে তার নামে নোটিশ পাঠানোর ব্যবস্থা করেছে অভিযোগ সিপিএম নেতার। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি এসবের সঙ্গে তাদের কোনো যোগ নেই, কমিশনই যা করার করছে। গ্রাম পঞ্চায়েত নির্বাচনে 5 বার পর নির্বাচিত হয়েছি, তার মধ্যে প্রধানও হয়েছি। আমাকে কেন ডাকা হলো, কী জন্যে ডাকলেন ওরা? আমার এ ব্যর্থতা তো নির্বাচন কমিশনের। আর আমার মনে হচ্ছে নির্বাচন কমিশনের যেমন ব্যর্থতা, তেমনি এখানে যারা তার হয়ে কাজ করছে তাদের একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই চক্রান্ত শুরু করেছে। আর এবার আপনাদেরকে একটা ছবি দেখাবো। দলনেত্রীর নির্দেশ উপেক্ষা করেই পিকনিকে সামিল তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সমিতির নেতারা। সামনেই ভোট, চলছে এসআইআর এর কাজ। এই অবস্থায় এবছর দলের নেতাকর্মীদের পিকনিক না করে ভোটারদের সাহায্যের নির্দেশ দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশ না মেনেই পুরুলিয়া তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্যরা পিকনিকে সামিল হন। যদিও একে পিকনিক বলতে নারাজ তৃণমূলের শিক্ষক নেতারা। দলনেত্রীর নির্দেশ না মানায় শিক্ষক নেতাদের সমালোচনায় জেলা তৃণমূল নেতৃত্ব। এই ধরনের কোনো নির্দেশ অবশ্য পাইনি, যেটুকু করার সেটা আমি রাজ্য সভাপতিকে অনুমতি নিয়ে আমি করছি। আমার যিনি রাজ্য সভাপতি আছেন ওনার সঙ্গে অনুমতি নিয়ে আমি করছি। যে নিয়ম ভাবে উনি করতে বলেছেন আমরা সেইভাবেই করছি, কোনো ব্যাপার নয়। কারণ এখানে আমরা সবাই একটা আলোচনা করছি, আলোচনার সঙ্গে আমাদের একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। মমতা ব্যানার্জি যেখানে আমাদের সভানেত্রী, তিনি যখন বলেছেন বিষয়টি নিশ্চয়ই চিন্তা ভাবনায় এদের রাখা উচিত, দরকার ছিল সেটা। সে যাই হোক, এখানকার সব টিচার সেল যেটা করছে, সেটা যদি পারমিশন নিয়ে করছে তো সেটাতে ওদের ব্যাপার, ওরা ডিসিশন নিয়ে যা করছে সেটাতে আমাদের কিছু বলার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন শুনুন। বিএলএ 1 বিএলএ 2 দের ডিস্টার্ব করা চলবে না, তাদের বড় দায়িত্ব পালন করতে হবে। এবার পিকনিক হবে না, পিকনিক একবারে 2026-এ জেতার পরে হবে। এদিকে উন্নয়নের পাঁচালির পাল্টা এবার চোরের পাঁচালি। তৃণমূলের বিরুদ্ধে পাল্টা প্রচার যুদ্ধে বিজেপি। 26-এর ভোট যুদ্ধে সরগরম নন্দীগ্রাম। শাসকের প্রচার কৌশলকে ভোঁতা, আর এই ভোঁতা করতে গতকালই কর্মসূচি ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। 24 ঘন্টার মধ্যে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পাল্টা পথে পদ্ম শিবির। এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন আপনারা। কনিষ্ক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। কনিষ্ক, ইতিমধ্যেই আমরা জানি যে ঘুঁটি সাজানো শুরু হয়ে গেছে আগাম নির্বাচনের, এবং তাদের যে উন্নয়নের পাঁচালি রয়েছে তৃণমূলের, সেটাকে ভোঁতা করতে এই চোরের পাঁচালি আমরা দেখতে পাচ্ছি। সেই ছবিটা কি চলছে এই মুহূর্তে? দেখো, সারা নন্দীগ্রাম জুড়েই ইতিমধ্যেই 1 নম্বর ব্লক এবং 2 নম্বর ব্লক সকাল থেকেই বিধায়ক কার্যালয় থেকে প্রায় 64টি টোটো করে বিজেপির এই ট্যাবলো প্রচার শুরু করেন। গতকাল বিরোধী দলনেতা যেমনটা তিনি ঘোষণা করেছিলেন সেই মতোই দেখা যায় এদিন সকাল থেকেই বিধায়কের নির্দেশ মতোই বিভিন্ন এলাকার, অর্থাৎ চোরের পাঁচালী যে প্রকল্প বা যে ক্যাম্পেইনিং এর কথাটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, কারণ তৃণমূলের উন্নয়নের পাঁচালীর যে ট্যাবলো পাড়ায় পাড়ায় যে সরকারের 15 বছর বা 14 বছরের যে উন্নয়নী খতিয়ান তুলে ধরছে, পাল্টা রাজ্যের চাকরি দুর্নীতি থেকে বিভিন্ন রকম দুর্নীতির যে সমস্ত হিসেব নিকেশ, সেটা কার্যত অডিও বার্তার আকারে এই টোটো আকারে নন্দীগ্রামের বিভিন্ন পাড়ায় পাড়ায় ঢুকছে। অর্থাৎ 26-এর নির্বাচন ঘোষণা হওয়ার ঠিক আগেই যেন কোথাও না কোথাও নন্দীগ্রামে এই প্রবল ঠান্ডার মধ্যেও রাজনৈতিক উত্তাপ যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে বাড়ছে, সেটা আর কিন্তু বলার অপেক্ষা রাখে না। কারণ গতকালও শনিবার দেখা গেল যে হাই ভোল্টেজ দুটো কর্মসূচি, একদিকে বিরোধী দলনেতা যেমন কর্মসূচি করলেন দাউদপুর এলাকায়, অপরদিকে ঠিক যে ভূতার মোড়ে, সেখানে নন্দীগ্রামে সেই শহীদ স্মৃতির যে স্মরণ সভা, সেখানে উপস্থিত ছিল রাজ্য নেতৃত্ব সহ জেলা নেতৃত্ব। ধন্যবাদ।
মানুষকে যেভাবে এই যে চুরির পাঁচালি শোনানো হচ্ছে তার পরিবর্তে প্রত্যেকটি পয়েন্ট ধরে ধরে যেখানে যা যা দুর্নীতিগুলো এরা প্রচার করছে সেই দুর্নীতির বিরুদ্ধে যেটা বাস্তব ঘটনা, পশ্চিমবঙ্গের যে দুরবস্থা বা পশ্চিমবঙ্গের যে বর্তমান অবস্থা, সেই অবস্থাটা তুলে ধরাটাই আমাদের লক্ষ্য ছিল, যাতে গ্রামের মানুষ বুঝুক। বিগত 15 বছর ধরে নন্দীগ্রাম সহ পূর্ব মেদিনীপুর জেলায় সারা রাজ্যে যে উন্নয়ন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে হয়েছে, সেই উন্নয়নের বার্তা নিয়ে আজকে 17খানা ট্যাবলো উদ্বোধন হবে। যে ট্যাবলোগুলো গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় উন্নয়নের বার্তা নিয়ে তারা পৌঁছে। চোর শুভেন্দু অধিকারী নিজের চৌর্য ভিত্তির অপরাধ ঢাকবার জন্য আজকে চোরের পাঁচালির ট্যাবলো বের করেছেন। কাঁথি পৌরসভা ত্রিপলকে চুরি করেছে শুভেন্দু অধিকারী, হলদিয়ার লোহাকে চুরি করেছে শুভেন্দু অধিকারী, কোলাঘাটের ছাইকে চুরি করেছে শুভেন্দু অধিকারী। 2009 থেকে শুরু করে শুভেন্দু অধিকারী যখন 5টি জেলার অবজারভার ছিলেন, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, মালদা সহ প্রাইমারি, টেট, আপার প্রাইমারি কে চুরি করেছে? শুভেন্দু অধিকারী। আপনারা জানেন গতকালই নন্দীগ্রামে কর্মসূচি ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারী। যে হবে বেপরোয়া তো, পুলিশ আর আইপ্যাক ছাড়া তো ওদের কেউ নেই, ওদের বাপ আর মা আর কেউ নেই, ওদের সঙ্গে কোনো মানুষ নেই, চোরেদের সঙ্গে কেউ নেই। আগামীকাল এখানে সব গ্রামে চোরেদের পাঁচালি বাজানো শুরু হবে, আগামীকাল থেকে ডেলি চলবে নন্দীগ্রামে। আর এরই মধ্যে শুভেন্দুর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে দেওয়াল লিখন শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। ছবি দেখাবো আপনাদেরকে। প্রার্থীর নাম ঘোষণা না হলেও দেওয়াল লিখন কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি। শুভেন্দু অধিকারীকে শিক্ষা দেওয়ার জন্য নন্দীগ্রাম মানুষ তৈরি আছে। আগাম তার প্রস্তুতি শুরু করে দিয়েছে নন্দীগ্রাম তার শুভেন্দু অধিকারীর গড়ে। সারা পশ্চিমবাংলা নয়, শুভেন্দুবাবুকে শিক্ষা দেওয়ার জন্য তার নিজের গড়ে নন্দীগ্রামে সমস্ত দিক থেকে রাজনৈতিক প্রভাব তৃণমূলের অনেক জোরদার এবং আগাম কর্মসূচি নিয়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে যেদিকে আমরা নজর রাখবো তা হচ্ছে নিউ ইয়র্কে আনা হয়েছে সস্ত্রেক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। বছরের শুরুতেই ভেনেজুয়েলাতে বড় সড় সেনা অভিযান আমেরিকার। মধ্যরাতে ভেনেজুয়েলায় পুরোদস্তুর সেনা অভিযান চালায় আমেরিকা। লাগাতার বোমা বর্ষণ করা হয় রাজধানী কারাকাসে। ভোর রাতে শোয়ার ঘর থেকে হাইজ্যাক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। মার্কিন অভিযানকে জঙ্গি হামলার সঙ্গে তুলনা করেছে ভেনেজুয়েলার সেনা। কিভাবে ভেনেজুয়েলার বায়ুসেনা ঘাঁটিতে মাদুরোর কাছে পৌঁছলো মার্কিন স্পেশাল ফোর্স? তবে কি শস্যের মধ্যেই ভূত ছিল? ভেনেজুয়েলার সেনাবাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। যে সম্ভাবনা সামনে আসছে ভেনেজুয়েলা চালাবে আমেরিকা, জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের ঘোষণা, যতক্ষণ না নিরাপদ ও ন্যায়সঙ্গতভাবে কোনো সরকার ক্ষমতায় আসবে ততদিন আমেরিকাই ভেনেজুয়েলাকে নিয়ন্ত্রণ করবে। ভেনেজুয়েলাবাসীর নিরাপত্তার জন্যই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন, এই দাবি ট্রাম্পের। ক্ষমতার এই হস্তান্তরে কত সময় লাগতে পারে সে সম্পর্কে কোনো নির্দিষ্ট সময়সীমার কথা জানাননি মার্কিন প্রেসিডেন্ট। সুমন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সুমনের সঙ্গে কথা বলবো আমরা। তবে তার আগে এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, ভেনেজুয়েলা চালাবে আমেরিকা, জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট। সুমনের সঙ্গে কথা বলবো। সুমন, এই যে আমেরিকার তরফ থেকে এই সিদ্ধান্ত বা মার্কিন প্রেসিডেন্টের তরফ থেকে যে এই সিদ্ধান্ত, তার নেপথ্যে ঠিক কোন ষড়যন্ত্র? দেখো, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার করে দিয়েছেন, তিনি পরিষ্কার বলেছেন যে ভেনেজুয়েলাতে যে তেলের ভান্ডারটা রয়েছে সেটাই এবার থেকে কিন্তু মার্কিন কোম্পানিগুলো যাবে এবং সেই ইনফ্রাস্ট্রাকচারকে তারা আরও বেটারমেন্টের জায়গায় নিয়ে যাবে। অর্থাৎ তেলের প্রতি আকর্ষণ, তার জেরেই এই আগ্রাসন, এমনটাই কিন্তু আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন। তবে আমেরিকার তরফ থেকে যেটা ডোনাল্ড ট্রাম্প বারবার করে বলছেন, নার্কো টেরোরিজমের অর্থ হচ্ছে মাদক সন্ত্রাস, এবং এই পার্টিকুলার অভিযোগের ভিত্তিতেই কিন্তু আমেরিকার সেনা ডেল্টা ফোর্স তারা একেবারে ঢুকে প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রীকে সেখান থেকে আটক করে নিয়ে এসছেন, যার এখন ঠাঁই হয়েছে ব্রুকলিনের যে ডিটেনশন সেন্টার, সেখানে যেটাকে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার বলা হয়, সেখানেই কিন্তু তার বিরুদ্ধে প্রসিকিউশন হবে। এইবার এই তেলের ভান্ডার বিশ্বের মধ্যে অন্যতম তেলের ভান্ডার, সেখানে এবার থেকে কিন্তু আমেরিকা তাদের কর্তৃত্ব দেখাবে। ইতিমধ্যেই তুমি জানো যে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট ডেলসি রড্রিগেজ, অর্থাৎ যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তাকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বানিয়েছেন। তিনি এখন ভেনেজুয়েলা পরিচালনা করবেন এবং আমেরিকা এটাও পরিষ্কার করে দিয়েছে যে আমেরিকার অধীনেই থেকে কাজ করতে হবে, নাহলে কিন্তু এই যে অপারেশনটা আমেরিকা চালিয়েছে, যার নাম বলা হচ্ছে অ্যাবসলিউট রিজলভ,
তার কিন্তু সেকেন্ড ওয়েভও আছড়ে পড়বে ভেনেজুয়েলার উপরে। অর্থাৎ আমেরিকা চাইছে ভেনেজুয়েলাকে এখন যে করে হোক তাদের বশ্যতার অভ্যন্তরে রাখতে। ডেলসি রড্রিগেজ অবশ্য প্রথমের দিকে বলেছেন যে আমেরিকার উপনিবেশ হতে তিনি দেবেন না, তবে এখন কি হয়, কিভাবে ভেনেজুয়েলা অপারেটেড হয় সেদিকেই কিন্তু নজর রাখতে হবে তন্নিষ্ঠা। বেশ, ধন্যবাদ, সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায়। অনিকবাবু, শুভজিৎ রয়েছে আমার সঙ্গে, তন্নিষ্ঠা আছে স্টুডিওতে। প্রশ্ন তো অনেকগুলো আছে, কিন্তু সবার আগে একটা ছোট্ট প্রশ্ন, যেটা একেবারে আমজনতার প্রশ্ন। দেখুন, পাড়া থেকেও যদি পাড়ার কারোর বাড়ি থেকে যদি কাউকে তুলে নিয়ে যেতে হয়, আশেপাশে প্রতিবেশীরা টের পায়। এখানে প্রেসিডেন্ট তাকে তুলে নিয়ে চলে গেল, কিন্তু মনে হচ্ছে ষড়যন্ত্র। আশেপাশের লোক যারা থাকতেন তার সঙ্গে তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। হতে পারে অর্থাৎ মাদুরোর আশেপাশে যারা থাকতেন বা মাদুরের যারা সঙ্গী সাথী, এমন হতে পারে যে অনেক সময় তো ডিপ স্টেট আগে থেকে কাজ শুরু করে দেয়, সেটা হতে পারে, কিন্তু সবই এগুলো অনুমানের বিষয়। অর্থাৎ বাস্তবে কি হয়েছে, বাস্তবে যেটা আমরা জানি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মাদুরোকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে আমেরিকায়, তার স্ত্রীকে এবং মাদুরোকে। ফলে আপনি যেটা বলছেন সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, কেননা ডিপ স্টেট অনেক দিন ধরে কাজ করতে থাকে, কাজ করতে 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 তারা ফাইনালি স্ট্রাইক করে। ফলে সেই সম্ভাবনাকে কিন্তু পুরোপুরি উড়িয়ে দেওয়া যাবে না। অর্থাৎ মাদুরোর সঙ্গী সাথীরা তারাও যে সাবোটাজিং এর যুক্ত নন সেটা এখনই বলা যাবে না, হয়তো সেটা ভবিষ্যতে পরিষ্কার হবে। না, গোটা বিষয়টাকে তো এক কথায় আমরা অপহরণ বলতেই পারি। এই অপহরণ তো এটা প্রথম নয়, এর আগেও তো করেছিল আমেরিকা, পানামাতে করেছিল 1989-এ, আবার এই 2026-এর শুরুতেই। অনিকবাবু, কিছুটা তফাৎ থাকে অনেক সময়। আচ্ছা, যেমন কোন ক্ষেত্রে সম্মিলিত জাতিপুঞ্জের সম্মতি নিয়ে, যেরকম সাদ্দাম হোসেনের বেলা করা হয়েছিল, তখন জাতিপুঞ্জকে তার সম্মতি আদায় করে আমেরিকাই কাজটা করেছিল। ফলে এক্ষেত্রে অপহরণ তো বটেই, এবং সমস্ত রকম আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, মানবাধিকার লঙ্ঘন করে এটা করা হয়েছে। ফলে এই জাতীয় বিষয়, এটা আধুনিক গণতান্ত্রিক যে ব্যবস্থা তাকে সম্পূর্ণ উপেক্ষা করে এই কাজটা হয়েছে, এবং এই জন্যই সারা বিশ্ব ভীষণভাবে চিন্তিত। অনিকবাবুর সঙ্গে থাকুন। তনিষ্ঠা, আরো কিছু খবর দিই, তারপর অনিকবাবুর কাছে আবার আসছি আমরা। একদম। সস্ত্রীক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করে নিউ ইয়র্কে নিয়ে গেছেন ট্রাম্প, কিন্তু এতে ট্রাম্পের নিজের দেশে বিক্ষোভ শুরু হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে যুদ্ধবিরোধী মিছিলে সামিল হয়েছেন সাধারণ মানুষ, হাতে যুদ্ধবিরোধী স্লোগান লেখা প্লাকার্ড, ব্যানার। ওয়াশিংটন, নিউ ইয়র্ক, বোস্টন, মিনিয়াপলিস সহ বিভিন্ন শহরে যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে। ভেনেজুয়েলা বিশ্বের ৫ম বৃহত্তম অপরিশোধিত তৈল ভান্ডার। মার্কিন সেনার অভিযানের বিরোধিতার মিছিল থেকে তাই তেল সংক্রান্ত স্লোগানই শোনা গিয়েছে। স্লোগান উঠেছে, তেলের জন্য রক্ত চাই না। শুধু সাধারণ মানুষের বিক্ষোভই নয়, ভেনেজুয়েলায় হামলার নিন্দায় সরব হয়েছে নিউ ইয়র্কের মেয়র জরান মামদানি। তিনি এই হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলেছেন। ভেনেজুয়েলায় হামলাকে অবৈধ ও অপরিণামদর্শী বলে লিখেছে নিউ ইয়র্ক টাইমস। শনিবার নিউ ইয়র্ক টাইমসের অনলাইন সংস্করণের সম্পাদকীয়কে হামলার তীব্র সমালোচনা করা হয়েছে। তাদের মতে এতে দীর্ঘস্থায়ীভাবে মার্কিন স্বার্থ ক্ষুণ্ণ হবে। অনিকবাবু, আমরা তো ছবিগুলো দেখাচ্ছি, দেখুন এই ভেনেজুয়েলা নার্কো টেরোরিজমের অভিযোগ করা হচ্ছে, কিন্তু ভেনেজুয়েলা তারা তো মাদক তৈরি করে না, উৎপাদন করে না। উৎপাদনকারী দেশ আলাদা, পেরু করে, কলম্বিয়া করে। এমনকি আমি দেখছিলাম বিভিন্ন তথ্য যে আমেরিকাতে যে পরিমাণ মাদক ঢোকে, ওই ট্রানজিট রুট যত না ঢোকে ভেনেজুয়েলার থেকে, তার থেকে অনেক বেশি ঢোকে মেক্সিকো থেকে। তাহলে ভেনেজুয়েলাকে কেন টার্গেট করা হলো? দেখুন, একটা ছুতো তো খুঁজতে হবে। সেই ছুতো হচ্ছে তিনটে। একটা হচ্ছে ড্রাগ ট্রাফিকিং, একটা হচ্ছে আমেরিকার সিকিউরিটি নাকি ব্যাহত হচ্ছে ভীষণভাবে, আরেকটা হচ্ছে অবৈধ অনুপ্রবেশ। এই ছুতোগুলো সামনে রাখা হয়েছে। আসল টার্গেট কিন্তু অন্য কিছু। আসল টার্গেট হচ্ছে তেল। সেই তেলের টার্গেটে এই ছুতোগুলো সামনে আনা হয়েছে। এগুলোকে আস্তে আস্তে বৈধতা দেওয়া হবে। আসলে যেটা হয়, এক ধরনের যারা শক্তিশালী রাষ্ট্র তারা অনেক সময় নিজেদের মতো করে আন্তর্জাতিক আইনকে চালাতে চেষ্টা করে, কিন্তু আমি আপনাকে এটা বলছি, আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হয়েছে। এই মুহূর্তে হয়তো আমেরিকার কিছু হবে না, কিন্তু
আমি নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টের সাথে অনেকটা সহমত যে লং টার্ম ক্ষতি কিন্তু আমেরিকার হবে, এবং ট্রাম্প প্রশাসন কিন্তু এই কাজের পরে যে খুব স্বস্তিতে শান্তিতে থাকতে পারবেন তা কিন্তু নয়। একটা ঘরে বাইরে একটা আমেরিকার যে ভাবমূর্তি সেটা আরো নষ্ট হবে, এবং আমেরিকার ভেতরে বিক্ষোভ বাড়বে। সারা পৃথিবী জুড়ে আমেরিকার যে তথাকথিত গণতান্ত্রিক ভাবমূর্তি সেটা কিন্তু ভীষণ ভাবে কথা বলছি ক্ষতিগ্রস্ত। আপনার সঙ্গে, আমার এই বিষয়টি জানার ছিল আপনার থেকে যে এই যে আমেরিকার তরফ থেকে মানে মার্কিন প্রেসিডেন্টের তরফ থেকে বলা হচ্ছে যে ভেনেজুয়েলা চালাবে আমেরিকা, ভেনেজুয়েলা চালাবে মার্কিন প্রেসিডেন্ট, এটা বলে দেওয়া হচ্ছে। কিন্তু বিষয়টা কি আন্তর্জাতিকভাবে এতটাও সহজ? এটা কি সম্ভব? কারণ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তার দেশেই মানে আমেরিকাতে সেখানে সেখানকার মেয়র যিনি মামদানি, তিনি এই বিষয়টার বিরোধিতা করেছেন। তার নিজের দেশে বিক্ষোভ হচ্ছে, প্রতিবাদ হচ্ছে এই গোটা ঘটনার ভেনেজুয়েলাতে যা হয়েছে। হ্যাঁ, আমি সেটাই বলছিলাম যে ট্রাম্প প্রশাসন খুব শান্তিতে থাকতে পারবেন না, এবং ভেনেজুয়েলায় যেটা করা হবে, যেটা মডেলটা এরকম আমরা আগেও দেখেছি, একটা পাপেট গভর্নমেন্ট ভেনেজুয়েলায় বসানো হবে। যারা আমেরিকার কথায় উঠবে বসবে তারা নামে কিন্তু ভেনেজুয়েলান, তারা ভেনেজুয়েলার অধিবাসী হবে, কিন্তু তারা পাপেট গভর্নমেন্ট। এই যে ডিপ স্টেটের যে আলোচনাটা হয় অনেক সময়, এইরকম পাপেট লোকজনকে খোঁজা হয় অনেক দিন ধরে, খুঁজে তারপর একটা স্ট্রাইক করা হয়, একটা সরকারকে সরিয়ে দিয়ে এই হাতের পুতুল এরকম কাউকে বসানো হয়। ভেনেজুয়েলায় হয়তো আমরা সেই মডেলটাই পাবো আগামী দিনে, যদি না এর মধ্যে খুব বিরাট বিক্ষোভ হয় বা আন্তর্জাতিক চাপ তৈরি হয়। আন্তর্জাতিক চাপ কিন্তু থাকবে ট্রাম্প প্রশাসনের ওপর, এবং অভ্যন্তরীণ চাপও কিন্তু থাকবে ট্রাম্প প্রশাসনের ওপর। অনেকবাবু আপনার কথা প্রসঙ্গে যাই, আপনি বলছেন যে আন্তর্জাতিক চাপ থাকবে, তাই কি বহুদিন পর নেটো নয় একক আমেরিকা অপারেশন চালালো? হ্যাঁ, মানে নেটো এতভাবে নিন্দিত হয়েছে, এতভাবে বিভিন্ন দেশে অপারেশন করেছে, হয়তো সেই জন্য এখানে নেটোকে আড়ালে রাখা হলো, সেটা হতেই পারে। এবং নেটো যেহেতু ভীষণভাবে ইউক্রেন নিয়ে খুব ব্যতিব্যস্ত আছে, সেই জন্য এটা হয়তো নেটোকে আড়ালে রেখে অন্য কাউকে এই দায়িত্ব দেওয়া হলো। বেশ, সঙ্গে থাকুন, আসবো। আরো কিছু আপডেট আসছে এই মুহূর্তে, সেদিকে নজর রাখা যাক। ভেনেজুয়েলার তেলের ভান্ডার দখলের জন্য শীঘ্রই মার্কিন তেলের কোম্পানিগুলিকে অনুমোদন দেওয়া হবে। ঘোষণা ট্রাম্পের, কেউ বাধা দিলে আরো বড় আরো মারাত্মক অভিযান চালাবে আমেরিকা, সেই হুঁশিয়ারিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ভেনেজুয়েলার ঘটনায় উদ্বিগ্ন ভারত, আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান চায় দিল্লি। ডিটেল নেব, জ্যোতির্ময় আমাদের সঙ্গে লাইভে রয়েছেন। জ্যোতির্ময়, দিল্লির অবস্থান, দিল্লির বক্তব্য এখনো পর্যন্ত। দেখো, দিল্লির এই অবস্থান যে প্রেক্ষাপটে আসছে সেই প্রেক্ষাপটটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আমেরিকা কি করছে, ভেনেজুয়েলায় কি অবস্থা তা আমরা প্রত্যেকে জানি, কিন্তু কিছুক্ষণ আগেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তিনি তীব্র রিয়াক্ট করেছেন, এবং তিনি সমস্ত দেশগুলিকে তাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য, যারা সার্বভৌমত্ব রক্ষা করতে চায় তাদের এককাট্টা হতে বলছেন। অর্থাৎ মুসলিম অধ্যুষিত দেশগুলি যদি তারা এককাট্টা হতে শুরু করে, তাহলে তার কারণ কি? কারণ তেলের ভান্ডার যেখানে সব থেকে বেশি, সেখানে কিন্তু মুসলিম অধ্যুষিত দেশের সংখ্যা সব থেকে বেশি। স্বাভাবিকভাবে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন ভারতের এই স্টেটমেন্ট আসছে, যেখানে বলা হচ্ছে যে ভারত শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পরিপন্থী সম্পূর্ণভাবে পন্থী, সেই সময় দাঁড়িয়ে আগামী দিনে যে গ্লোবাল রিলেশন রয়েছে, সেই গ্লোবাল রিলেশন কিন্তু আরো কিছুটা পরিবর্তন হতে পারে। যখন ইসরায়েল এবং ইরানের যুদ্ধ হচ্ছিল, সেই সময় ভারত বারবার ধরে যে অবস্থান নিয়েছে যে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান হোক। কি কারণ? তার কারণ ইসরায়েলের সঙ্গে যেমন ভারতের ভালো সম্পর্ক রয়েছে, ইরানের সঙ্গে একটা সময় ভারতের সম্পর্ক অত্যন্ত ভালো ছিল, এবং যে সম্পর্ক ভারত সুদৃঢ় করতে চায়। ভেনেজুয়েলার মতো দেশ, যে দেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক সামান্য হলেও রয়েছে, কিন্তু যদি আজকে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব নষ্ট হয়, তাহলে যে দেশগুলিতে সব থেকে বেশি তেলের ভান্ডার রয়েছে, এই মুসলিম অধ্যুষিত দেশ, সেই দেশগুলির ওপরেও কিন্তু লাগাতার আক্রমণ আসতে পারে। এবং ইরানেও আমরা জানি যে ইতিমধ্যেই একই ধরনের সরকার বিরোধী আন্দোলন চলছে, এবং সেখানে সরাসরিভাবে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে রেখেছে যে যদি সেই আন্দোলন খর্ব করা হয়, তাহলে সেখানে আমেরিকা নাক গলাবে এবং আমেরিকা কড়া পদক্ষেপ করবে। অর্থাৎ এই যে তেলের ভান্ডার পৃথিবীব্যাপী, সেই জায়গাগুলিতে কাদের নিয়ন্ত্রণ থাকবে তা যখন আমেরিকা ঠিক করতে শুরু করেছে, আর তার বিপক্ষে শিবিরে যদি ভারত দাঁড়ায়
বাড়ায়, তাহলে কিন্তু আমেরিকার সঙ্গে ইতিমধ্যে ট্রেড নিয়ে যে সম্পর্ক চলছে, তার পাশাপাশি এই নতুন ইস্যুতেও সম্পর্কের সমীকরণ আমেরিকার সঙ্গে ভারতের কোথায় দাঁড়াবে এবং অন্যান্য আরব কান্ট্রিগুলোর সঙ্গে ভারতের যে সম্পর্ক আগামী দিনে কিছুটা এই ঘটনার পরিপ্রেক্ষিতে সুদৃঢ় হতে পারে তা বলার অপেক্ষা রাখে না। নজর থাকবে। ধন্যবাদ। ভেনেজুয়েলায় মার্কিন হানা, একান্ত প্রয়োজন ছাড়া ভারতীয়দের ভেনেজুয়েলা যেতে নিষেধ করলো ভারত। দেওয়া হলো হেল্পলাইন নম্বরও। ভেনেজুয়েলায় ঢুকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করেছে আমেরিকা। পতন হয়েছে সরকারের। এই অবস্থায় খুব প্রয়োজন ছাড়া দক্ষিণ আমেরিকার ওই দেশে ভারতীয়দের যাওয়ার বিষয়ে সতর্কবার্তা জারি করলো নয়াদিল্লি। ভেনেজুয়েলায় বসবাসকারী ভারতীয় নাগরিকদের চলাফেরা নিয়ন্ত্রণ করার বার্তাও দেওয়া হয়েছে। যে কোনো প্রয়োজনে ভেনেজুয়েলায় অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিল্লির। এদিকে বাগদাদি হত্যা থেকে মাদুরোকে বন্দী, নজরে মার্কিন ডেল্টা ফোর্স। দুঃসাধ্য কাজ একেবারে চোখের পলকে করে ফেলতে সিদ্ধহস্ত আমেরিকার এই ভয়ঙ্কর বাহিনী ডেল্টা ফোর্স। মাদুরোকে তুলে নিয়ে যেতে আমেরিকা কাজে লাগিয়েছে এই ডেল্টা ফোর্সকেই। বিশেষ ও গোপন অভিযানেই ডেল্টা ফোর্সকে পাঠায় আমেরিকা। মার্কিন সেনার স্তম্ভ হিসেবে দেখা হয় এই ডেল্টাকে। সন্ত্রাস দমন কিংবা অপহৃত কাউকে উদ্ধার করা অথবা ভিন দেশে যে কোনো ধরনের গোপন অভিযান চালানো, তাতে বিশেষভাবে দক্ষ এই ইউনিটের সদস্যরা। ডেল্টা ফোর্স চলে জয়েন্ট স্পেশাল অপারেশন কমান্ডের অধীনে। শুধুমাত্র মার্কিন প্রেসিডেন্ট আর প্রতিরক্ষা মন্ত্রীর নির্দেশকেই ডেল্টা সদস্যরা মান্যতা দেয়। এর আগে পানামা শাসক নরিয়েগাকেও ধরেছিল এই ডেল্টা ফোর্স। অপারেশনের নাম ছিল জাস্ট কজ। 1993 সালে সোমালিয়া উদ্ধার অভিযানেও ছিল মার্কিন এই বিশেষ ফোর্স। দুঃসাধ্য কাজ যে কোনো ভাবে, যে কোনো চোখের পলকেই, চোখের পাতা ফেলার আগেই করে ফেলতে সক্ষম ভয়ঙ্কর এই বাহিনী ডেল্টা ফোর্স। এই ডেল্টা ফোর্সকেই কাজে লাগানো হয়েছে। বিভিন্ন সময় ডেল্টা ফোর্সকে কাজে লাগায় মার্কিন মুলুক। আমরা আপনাদেরকে ছবি দেখাচ্ছি। এর আগে পানামা শাসক নরিয়েগাকেও ধরেছিল এই ডেল্টা ফোর্স। অপারেশনের নাম ছিল জাস্ট কজ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস বন্দ্যোপাধ্যায়। শুভাশিস বাবু, সেই একই প্রশ্ন আমজনতার মনে এখনো রয়েছে যে একটা দেশের প্রেসিডেন্ট ঘেরাটোপের মধ্যে থাকে, তাকে কিভাবে তুলে নিয়ে গেল আমেরিকা? এটা কিভাবে সম্ভব হয়? যে খবর পাচ্ছি আমরা, ডেল্টা ফোর্সকে এখানে কাজে লাগানো হয়েছিল। শুভাশিস বাবু, দেখুন, নিশ্চয়ই আপনাদের সোর্সে ডেল্টা ফোর্স হয়তো হতে পারে, বাট আমার কেন জানি না মনে হচ্ছে এটা জয়েন্ট অপারেশন ছিল। যে জয়েন্ট অপারেশনে ইউএস মেরিনস এবং ডেল্টা ফোর্স একসাথে কাজে লেগেছে। কারণ ইউএস থেকে যদি এই ধরনের অ্যালগোরিদম সাজানো হয়, সেখানে জলটা ভীষণ ইম্পর্টেন্ট। এই ক্যারিবিয়ান সি এবং ক্যারিবিয়া এইখান দিয়ে মুভ করে যখন তারা এন্টার করবে, প্যারাট্রুপ করবে, সেখানে আমার মনে হচ্ছে কোনো মেরিন কমান্ডো স্কোয়াড থাকবে এবং তার সাথে ডেল্টা হয়তো অপারেট করেছে ইন দ্য আলটিমেট জোন। তো হোয়াট এভার ইট ইজ, আমার খুবই এটাকে মনে হয় খুব প্রিসাইজ অপারেশন। যদিও কোনো পলিটিক্যাল লিডারকে এই ধরনের অ্যাবডাক্ট করাটাকে আমি কোনো মতেই সমর্থনযোগ্য মনে করি না, এবং আমার মনে হয় এই গোটা অপারেশনটার মধ্যে দিয়ে আমেরিকা নিজের স্পেশালাইজ ফোর্সের একটা মার্কেটিং করার প্রচেষ্টা করছে এবং তার মাধ্যমে আবার তারা রিগেন করার চেষ্টা করছে তাদের যে ব্র্যান্ড ভ্যালুটা আছে সেইটাকে। ধন্যবাদ। থ্যাংক ইউ। আজকের আরো একটা বড় খবর, মুস্তাফিজুর ইস্যুতে ভারতের কড়া অবস্থানে চাপে পড়েছে বাংলাদেশ। বেপরোয়া হয়ে আইসিসির দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিরাপত্তার দোহাই দিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে নারাজ বাংলাদেশ। কালকের পর আজ ফের বৈঠক বিসিবির। ডিটেল নেব বিসিবি সূত্রে এখনো পর্যন্ত কি খবর পাচ্ছি আমরা, কিংবা তারা এখনো অফিসিয়াল কোনো স্টেটমেন্ট দিয়েছে কিনা, কৌস্তবের কাছ থেকে। কৌস্তব,
দেখো এখনো পর্যন্ত সূত্র মারফত যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা এখন স্টান্স বদলাচ্ছে এবং তারা কিন্তু বাংলাদেশের যে সরকার রয়েছে সেই বাংলাদেশ সরকারের নির্দেশেই চলছে এবং তারা নিরাপত্তার দোহাই দিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে চাইছে না। তারা এই মর্মেই কিন্তু আইসিসিকে চিঠি পাঠিয়েছে এবং আইসিসি এখনো পর্যন্ত কোনো উত্তর দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। মুস্তাফিজুর ইস্যুতে কার্যত বেপরোয়া মনোভাব দেখাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং এই মর্মে গতকাল একটি বৈঠক ডেকেছিল এবং তারপরে সেখানকার যে ক্রীড়া উপদেষ্টা তার একটা নির্দেশ ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে। আজকে দুপুরবেলা ফের একবার বৈঠকে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধিরা এবং সেখানে যে আটজনের যে ডিরেক্টরস রয়েছে সেই 8 জনের ডিরেক্টরসরা অবশেষে তারা সিদ্ধান্ত নেয় যে সূত্রের খবর যেমনটা যে বাংলাদেশ দলকে ভারতের মাটিতে নিরাপত্তার দোহাই দিয়ে বিশ্বকাপ খেলতে না পাঠানোর এবং তারা যেমনটা সেই মর্মে চিঠি লিখে আইসিসিকে পাঠিয়েছে এবং তারা জানাচ্ছে যে বিশ্বকাপ খেলতে তারা বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় খেলতে, যেমনটা পাকিস্তান দল শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলছে ভারত আয়োজক হলেও তেমনই কিন্তু সেই দাবিতেই কিন্তু একটা বেপরোয়া মনোভাব দেখানোর চেষ্টা করছে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের এই চিঠি বা বাংলাদেশের এই মনোভাব কতটা ঢুপে টিকবে আইসিসির মঞ্চে সেটাই কিন্তু এখন দেখার। ধন্যবাদ। রক্তিম রয়েছেন লাইভে, আমাদের সহকর্মী। রক্তিম, কিসের নিরাপত্তার কথা বলছে ইউনূসের বাংলাদেশ? আমার দেশের মাটিতে আমার দেশের প্রধানমন্ত্রী, আমার রাজ্যের মুখ্যমন্ত্রীরা রোড শো করেন, আমার দেশের মাটিতে রাস্তায় দাঁড়িয়ে চা খান বিল গেটস, আমার দেশের মাটিতে মহিলা বিশ্বকাপ হয়, কিছুদিন আগে কয়েক বছর আগে আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ হয়ে গেল। তাহলে কিসের নিরাপত্তার কথা বলছে বাংলাদেশ, নাকি এটা কোনো অজুহাত? দেখো, বিসিসিআই বা কেকেআর যে অফিসিয়াল স্টেটমেন্ট করেছে মুস্তাফিজুরকে ছাড়ার বিষয়, সেখানে কিন্তু তারা টেকনিক্যাল ভীষণ কারেক্ট ছিল। এইবার তারা যখন মুস্তাফিজুর ইস্যুতে তাদের একটা পাল্টা চিঠি দিতে হবে, তখন কোন একটা গ্রাউন্ড তৈরি করতে হবে। সেই গ্রাউন্ডটা হচ্ছে যে তুমি ভাই মুস্তাফিজুরকে নিরাপত্তা দিতে পারছো না। কোথাও একবারও কেকেআর বলেনি যে আমি মুস্তাফিজুরকে নিরাপত্তার জন্য ছেড়ে দিচ্ছি, কোথাও বিসিসিআই বলেনি যে মুস্তাফিজুরকে নিরাপত্তার জন্য ছেড়ে দেওয়া হচ্ছে। কিন্তু মুস্তাফিজুরকে ওদের বক্তব্য হচ্ছে যে আইসিসি, আমি সকালেও বলছিলাম যে আইসিসি কে যে চিঠিটা পাঠাবে 3টে পয়েন্ট নিয়ে তারা চিঠি পাঠাবে, তার মধ্যে একটা মুস্তাফিজুরের বিষয় থাকবে। মুস্তাফিজুরের বিষয়টা তারা এইভাবে পোর্ট্রেট করেছে যে মুস্তাফিজুরকে যদি নিরাপত্তা দিতে ভারত না পারে তাহলে বাকি বাংলাদেশকে দেবে কি করে? কোথাও তো বলেনি কেকেআর বা বিসিসিআই যে মুস্তাফিজুরকে নিরাপত্তা দেওয়া যাবে না। সেকেন্ডলি হচ্ছে চিঠিটা অলরেডি আইসিসি কে পাঠানো হয়ে গেছে এবং তারা বিকল্প ভেন্যু চেয়েছে এবং নিরাপত্তার খাতিরে চেয়েছে। গতকাল সন্ধ্যে অব্দি অর্থাৎ রাত অব্দি যে মিটিংটা হয়েছিল সেখানে কড়া পদক্ষেপ নেবে না বিসিসিআই এমনটা কিন্তু বিসিবি, সেখানে কিন্তু একেবারে ঠিক হয়ে গিয়েছিল। এবং তারপরে যখন তাদের ক্রীড়া উপদেষ্টা যখন তার এই বয়ানটা দিলেন, তারপরে তড়িঘড়ি আজকে বৈঠক হলো। আজকে বৈঠকের বিষয় ছিল কি? আজকে বৈঠকের বিষয় ছিল হচ্ছে বাংলাদেশের টি-20 ওয়ার্ল্ড কাপের যে স্কোয়াড সেটা নির্বাচনের, তার থেকে ছাপিয়ে গেল সেখানে কে অধিনায়ক হলো সেটা তারা প্রকাশ করেছেন, কে ওদের কি স্কোয়াড হয়েছে, কিন্তু তার থেকে ছাপিয়ে গেল কি ক্রীড়া উপদেষ্টা কি বলেছে তার পরিপ্রেক্ষিতে আমরা কি স্ট্যান্স নেব সেই বিষয়টা। এবং তারপরে নিজেদের স্ট্যান্সটা বদলালো এবং তারপরে তারা আইসিসি কে চিঠি দিল। আইসিসি থেকে আমার যেটুকু সূত্রে খবর, আইসিসি থেকে কিন্তু বিসিবির যে চিঠিটা তার ইমেলটা তার উত্তর কিন্তু আজকে পাবে না, কারণ আজকে আইসিসি কিন্তু ছুটি। ফলে আগামী সপ্তাহে যে আইসিসি তাদের স্ট্যান্সে কি বলছে, বিসিবির চিঠির প্রত্যুত্তরে কি জবাব দিচ্ছে, সেদিকে কিন্তু নজর থাকবে গোটা ক্রিকেট দুনিয়া। বেশ নজর থাকবে। শুভেন্দু অধিকারী কি বলেছেন একবার শোনাই। बीसीसी जो किया वो बहुत सोच समझ के किया और राष्ट्र सर्वोपरि वो देश हित में किया। इसमें हम लोग का घोषणा ठीक नहीं है, ये पूरा स्पोर्ट्स का मैटर है, इसमें बीसीसीआई जिम्मेदार। बांग्लादेश में फिर काम करने दीजिए, बांग्लादेश बाद में राजनीति।